আসসালামু আলাইকুম। হয় বিএনপির অতি দূরদর্শিতা অথবা বিএনপির অতি নির্বুদ্ধিতা নিয়ে একটি আলোচনা। বিএনপি কোনো কিছুই চায় না, শুধুমাত্র একটি জিনিস চাচ্ছে, শুধু নির্বাচন। এবং তারা নির্বাচনটি চাচ্ছে ৭২-এর ভিতরে থেকে। ৭২-এর সংবিধান এখন গুরুজনেরা যেটা বলছে, এটা আমি আরও বিগত ১৫ বছর ধরে চিৎকার করে আসছি। ৭২-এর সংবিধান বাংলাদেশের কোনো সংবিধান না। ৬৯-এর যে নির্বাচন, সেই নির্বাচনটি হয়েছিল পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন। পাকিস্তানের অঙ্গরাজ্য হিসাবে থাকবে আওয়ামী লীগের সভাপতি হিসাবে মুখ্যমন্ত্রী কি হবেন সেইটার ম্যানিফেস্টো ধরে সেইটাকে বাঙালি জাতির সমর্থন নেবার জন্য বা নিয়েছিল ৬৯ নির্বাচন। কিন্তু স্বাধীনতা পূর্ব পরবর্তীতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পরেই শেখ মুজিবের যে অস্থায়ী সরকার ছিল, অর্থাৎ মুজিবনগরের যে সরকার ছিল, তার অধীনেই ৩ মাসের ভিতরে একটি নির্বাচন হতো। সেই নির্বাচনের প্রতিনিধিরা সংসদে বসে যদি সংবিধান রচনা করত, সেটা হতো বাংলাদেশের সংবিধান। কিন্তু যাদের দ্বারা ৭২ সালে সংবিধান রচিত হয়েছিল, তারা সবাই ছিল প্রাদেশিক বাংলাদেশের সংসদ সদস্য, বাংলাদেশের নয়। বুঝতে হবে, একটি অঙ্গরাজ্যের জন্য যারা নির্বাচিত, তারা কিভাবে স্বাধীন দেশের সংবিধানের রচয়িতা হবেন বা সেটা পাশ করবেন। তারপরেও যে সংবিধান তারা তৈরি করল, সেই সংবিধানের নিমিত্তে শেখ মুজিব কিন্তু শপথ গ্রহণ করেননি। তিনি সেভাবেই নিজেকে নিজে কখনো প্রধানমন্ত্রী, কখনো রাষ্ট্রপতি, শেষে বাকশাল প্রতিষ্ঠাতা করে দেশকে শোষণের, অত্যাচারের দ্বার প্রান্তে রেখে চলে গেছেন। এখন যেটা নিয়ে আমি কথা বলছি, বিএনপির হয় দূরদর্শিতা অথবা বড় ধরনের কোনো নির্বুদ্ধিতা, যেটা নিয়ে এখন বিএনপি খেলছে। জুলাই আগস্টের যে ঘোষণাপত্র হলো এবং সেটা নিয়ে যে সনদপত্র হবে, সেটা সংবিধানের কোথায় স্থান পাবে? বিএনপির কি মনে আছে ১৯৭৫ সালে শেখ মুজিব নিহত হবার পর একটি ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ দিয়ে এটাকে সংবিধানের রাখা হয়েছিল। মাত্র বোঝার চেষ্টা করতে হবে, ইন্ডেমনিটি অধ্যাদেশ করে সংবিধানের অন্তর্ভুক্তি না, একটি পার্শ্বে রাখা হয়েছিল। মাত্র ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে ওই ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে নাই। বাতিল করে সেই শেখ মুজিব হত্যার সাথে জড়িত মেজর বজলুল হুদাদেরকে ফাঁসি দেয় নাই এবং নৃশংসভাবে হত্যা করে নাই। তাহলে এই জুলাই আগস্টের যে ঘোষণাপত্র বা সনদ কোথায় রাখলে সেটাকে আর বাতিল করা যাবে না, সেই জায়গাটাই তো বসিয়ে রাখতে হবে। এখানেই হচ্ছে বিএনপির কুটচাল। বিএনপি বুঝতে পারছে যে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে, তখন এই জুলাই ঘোষণাপত্র, জুলাই অধ্যাদেশ বাতিল হবে এবং জুলাই আগস্ট যোদ্ধাদেরকে ঠিক সেমভাবে, একইভাবে ফাঁসিতে ঝুলানো হবে। তাদের উপর অত্যাচার, নিপীড়ন, যত যা করার সব কিছু করবে। যেমন কথিত আছে, শেখ মুজিব বজলুল হুদার বুকের উপর পা চেপে ধরে তাকে নিজ হাতে জবাই করেছে। এই হাসনাত আবদুল্লাদেরকে ঠিক সেমভাবে শেখ হাসিনা ফিরে আসলে একইভাবে তাদের উপরে এই খড়গ নেমে আসবে। হয়তো এটা বিএনপি বুঝতে পারছে, যার জন্য এই সনদকে সংবিধানের উপরে রাখতে চাচ্ছে না বা দিতে চাচ্ছে না, অস্বীকৃতি জানাচ্ছে। শুধুমাত্র চাচ্ছে ইন্ডেমনিটির মতোই কোথাও পার্শ্বে থাক, যেটাকে যে কোনো সময় আইনি হাইকোর্ট বা বিচার বিভাগের যে কোনো শাখার থেকে এটাকে অবৈধ ঘোষণা করে দিয়ে তারা এর বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশানে যাবে। এবং সেই জন্যই বিএনপি বারবার করে বলছে যে তারা এই আন্দোলনের ভিতরে ছিল না, এখনো নেই, অথচ তারা নির্বাচনমুখী। এখন আমার প্রশ্ন হচ্ছে, জুলাই যে বিপ্লব অভ্যুত্থান, একেই যদি মূলধারায় স্বীকৃতি দেওয়া না যায়, সংবিধানের মুখ্য
একটি পাদলিকায় অন্তর্ভুক্ত না করা হয়, কোনো সংবিধানের আইনের ভিত্তির ভিতরে এটাকে যদি স্থান না করানো যায়, তাহলে কি হবে? অন্তর্বর্তীকালীন সরকার তো নয়। অন্তর্বর্তীকালীন সরকার হলে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কে সরকার ছিল দেশের? কেউ ছিল না। ওই সময় যদি যারা শপথ গ্রহণ করলো ওই সময় বসেই যদি নির্বাচনের দিন তারিখ দিয়ে নির্বাচন করে শেষ করত, সেটার একটা ভিত্তি ছিল অভ্যুত্থানের মাধ্যমে, যেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, যেটা বাতিল হলেও এখন যেটা আবার ফিরে আসার চেষ্টা করছে, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার চেষ্টা করছে। সেই আইনেই এটাকে একটা আইনি ভিত্তি দেওয়া যেত, কিন্তু সেটা হয়নি। তাহলে যেটা সংবিধানে নাই অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা যদি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে, এটাও তো ভিত্তিহীন হয়ে পড়বে। এটার তো কোনো সাংবিধানিক আইনগত কোনো দিক নির্দেশনা বা আইনগত সংবিধিবদ্ধ সাংবিধানিক ভিত্তি পাবে না, সাংবিধানিক ভিত্তি পাবে না। তাহলে বিএনপি যদি ক্ষমতায় আসে, সেই ক্ষমতাও তো এক সময় অবৈধ হয়ে যাবে, এবং ইন্ডেমনিটি আইনের মতোই সেটাও বাতিল হয়ে যাবে। তাহলে 5ই জুলাই আগস্টের যে বিপ্লব আন্দোলনের যে সনদ বলেন, ঘোষণাপত্র বলেন, ঠিক সেম ধারায় বিএনপির এই শাসন আমল যদি বাতিল হয়ে যায়, তাহলে তাদেরকে কি এই অপরাধের অপরাধী হিসাবে, অর্থাৎ জুলাই আগস্টের অভ্যুত্থানের সুযোগ বিএনপি যে বেনিফিশিয়ারি হচ্ছে, এর জন্য দায়ী থাকবে না? এর জন্য কি তাদের বিচারিক কাঠগড়ায় দাঁড়াইতে হবে না? বিএনপি কোন ধারায় বুঝতে চাচ্ছে? ভয় পাইয়ে তারা হয়তো যেমন আন্দোলনকে অস্বীকার করছে, তাদের আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না, অস্বীকার করছে, এবং তারা যদি এটাকে অনুমোদন দেয়, তাহলে সেই ভয় পাচ্ছে বিএনপি এসে সেই অনুমোদনকে বাতিল করে দিলে তাদের ঘাড়ে আবার সেই রামদাগ শ্যাম শাবলের আঘাত, বা মোট কথা পাঠা জবদিয়ার যে খড়গ, সেই ভয়ে তারা অস্বীকৃতি জানাচ্ছে ওই সাইডটা, কিন্তু নির্বাচনের দিকে তারা এক পায়ে দাঁড়ানো। এইটাকেই আমি বলছি যে তারা কি দূরদর্শিতার পরিচয় দিচ্ছে না নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে? তাদের এখন উচিত জুলাই আগস্টকে সম্পূর্ণভাবে স্বীকৃতি দিয়ে, কোনো ইন্ডেমনিটির মতো অধ্যাদেশ নয়, সম্পূর্ণ সংবিধানের, নূতন সংবিধানের, আমি প্রথমেই বলেছিলাম 72-এর সংবিধান এদেশের সংবিধান না, এদেশের সংবিধান হইতে পারে না। তারা ছিল প্রাদেশিক সংসদ সদস্য, বাংলাদেশের স্বাধীনভাবে তারা নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষের সংসদ সদস্য হয়ে তারা এই সংবিধান রচনা করেন নাই। তারা পাকিস্তানের প্রাদেশিক সংসদ সদস্য। বাংলাদেশের সংবিধান তখনই রচিত হবে। এখন আবার অন্তর্বর্তীকালীন সরকার যদি ফিরে আসুক, সেই অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার না, তত্ত্বাবধায়ক সরকারের যে আইনটি ছিল সেটা ফিরে আসুক, অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে হ্যান্ডওভার করে দিয়ে তারা যে সময়টা পার করে গেছে, সেই সময়ের পারের বৈধতাকে বৈধ করার জন্য, এবং তত্ত্বাবধায়ক সরকার যেভাবে ফিরে আসলো যে আইনি ভিত্তিতে, সেটাকে অবলম্বন করে নির্বাচন দেবে। সেই নির্বাচনের ম্যানিফেস্টোর ভিতরে এই জুলাই আগস্টের সনদ, অন্তর্বর্তীকালীন সরকার ফিরে আসার সমস্ত আইনগুলো যে সরকার এবার আসবে, এই জুলাই আগস্টের ঘোষণার যে আইনগত ভিত্তি, তার উপরে ভিত্তি করে যে সরকার গঠিত হবে, তারা সংসদে নূতন করে এই সংবিধানকে অনুমোদন দিবেন, এবং সেটাই হবে বাংলাদেশের মূল সংবিধান। এর আগে বাংলাদেশের কোনো সংবিধানের মূল ভিত্তি নেই, যেটা হয় কারো চুরি করা সংবিধান, অথবা কোনো দালালদের মাধ্যমে এদেশে রূপান্তরিত হয়ে আসা সংবিধান। এর বাইরে কোনো কিছুই নয়। ডক্টর কামালের চরিত্র পরবর্তীতে স্পষ্ট, যিনি যে সংবিধান রচনার জন্য যে 4 জন ছিলেন, তার প্রধান ছিলেন ডক্টর কামাল। আমির হোসেনরা সামনে আসেননি, আমির হোসেনরা পিছনেই থেকে গেছেন বা বিমুখ ছিলেন। যখন 74 সালে আবার একজন সংসদ সদস্য সে যদি রাষ্ট্রের পক্ষে কথা না বলতে পারে, অর্থাৎ সংবিধানের কি ভিত্তি, মানে কি লুকোচুরি খেলা, জনগণ রাষ্ট্রের ক্ষমতার উৎস, অথচ সেই ক্ষমতার উৎস প্রভাবিত হবে
সংসদের দ্বারা, সংসদ সদস্যদের দ্বারা মাধ্যমে। জনগণ নিজে পারবে না, জনগণ শুধু ভোট দেবে। আবার সেই সংসদ সদস্যরা, সংসদের প্রধান যে, তার বাইরে কোনো কথা বলতে পারবে না, বললে তার সংসদ সদস্য বাতিল, একেবারে কমপ্লিট সে দলের থেকেই বাতিল। অর্থাৎ কোথায় যায় দাঁড়াচ্ছে, কার মাথায় যায় এ সমস্ত কিছু এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে গেছে এই ৭২-এর সংবিধান। এটা নষ্ট একটা পচা ডিম। এর পক্ষে কারা কথা বলে? একজন মিনিমাম বাংলাদেশের মানুষ, জ্ঞান সম্পন্ন মানুষ, এর পক্ষে থাকার কোনো সুযোগ নেই। আপনারা সংবিধানকে একটু বোঝার চেষ্টা করেন। আপনি কৃতদাস, আপনি, আমরা কৃতদাস। আমাদের শুধু ভোট দিতে হবে, তাও কাদের? তাদেরকে যারা পাঠাবে ভোট দেওয়ার জন্য, তাদেরকে ভোট দিতে হবে। আপনার ইচ্ছা মতো না। সংসদ সদস্যের জন্য যারা নমিনেশন নিয়ে আসবে, তাদেরকে আপনারা নমিনেশন দেন। আপনারা কথা বলে আপনাদের হা না কণ্ঠ ভোট বা যে কোনোভাবেই হোক, আপনাদের বিন্দুমাত্র সেখানে কোনো ভূমিকা থাকে? দল থেকে নমিনেশন দিয়ে পাঠায়, আপনাকে ভোট দিতে হবে তাকে। সে সংসদে যাবে, সংসদে গিয়ে সংসদের যে প্রধান, সে যা বলবে সেটার পক্ষে হা বলতে হবে। যত বড় অন্যায় হোক, অপরাধ হোক, যাই হোক, এদেশের কোটি কোটি মানুষকেও যদি হত্যা করা হয়, তাও সেই সরকার প্রধান, দলীয় প্রধান যদি বলে হা, সবাইকে বলতে হবে হা। যদি একজনও না বলে, তার সংসদ সদস্য বাতিল হবে, দলের থেকে সে বহিষ্কার হয়ে যাবে। তাহলে কোথায় এই কৃতদাসী গণতন্ত্রের ভিতরে থেকে ৭২-এর সংবিধানকে কেন আমাদের অনুমোদন করতে হবে, কেন সমর্থন করতে হবে? আমি এই জন্য বারবার বলছি, সংবিধানকে জনগণের সামনে ছুঁড়ে ফেলে দিতে হবে পাঠ্য বইয়ের ভিতরে, যেখান থেকে জনগণ বাংলায় লিখে, জনগণ পড়বে, জানবে কি আছে সংবিধানের ভিতরে। সেই সংবিধানই বাংলাদেশের জনগণের জন্য উপযুক্ত সংবিধান হবে, যেটা জনগণ বুঝে তার পক্ষে রায় দেবে। দল কি বলল? দল কোটি কোটি টাকার ব্যবসা করছে। দলীয় প্রধান থেকে শুরু করে দলকে যারা নিয়ন্ত্রণ করে, নীতি নির্ধারণী কমিটি যারা, হাজার কোটি কোটি টাকার ব্যবসা করছে তারা, বাণিজ্যের ভিতরে, আমদানি রপ্তানির ভিতরে, ট্যাক্সের ভিতরে, জনগণের কর কোথায় কি বসিয়ে কিভাবে জনগণকে চুষা যায়, সমস্ত সুযোগ সুবিধা এবং তাদের জন্য সমস্ত ভোগ বিলাসিতার আয়োজন সংবিধানের ভিতরে। অতএব জনগণের এখন বোঝার সময় যে কে কার পক্ষে কথা বলছে। বিএনপি করেন ঠিক আছে, কিন্তু আপনি এদেশের নাগরিক। আমলিগ করেন ঠিক আছে, আপনি এদেশের নাগরিক। কাদের দ্বারা আমরা শোষিত হচ্ছি, কোন আইনের দ্বারা আমরা জালের ভিতরে আবদ্ধ থেকে কৃতদাসের মতো, ঋণের মতো বড় বড় বোঝা আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা বিনা পয়সায় কোটি কোটি টাকার মালিক, তারা বিদেশে গাড়ি বাড়ি সম্পদের মালিক, তাদের সন্তানদেরকে এই দেশের রাজার হাল তৈরি করে দিয়ে যাচ্ছে। এটা আমরা যদি না বুঝি আর কবে বুঝবো? বুঝতে হবে বিএনপি কোন সুরে কথা বলছে, কোথায় নিয়ে যেতে চাচ্ছে দেশকে, পিছনের দিকে টেনে না সামনের দিকে। এটা যেমন বিএনপিকেও বোঝা উচিত, সাধারণ ভোটারদেরকেও বুঝতে হবে ৭২-এর সংবিধান আমাদের কি কি ধোঁকা ফাঁকি দিয়ে আমাদের ঘাড়ে লাঙলের সেই বোঝা, কুলুর বলদের মতো সেই বোঝা আমাদের কাঁধে চাপিয়ে চোখ বেঁধে ঘোরাচ্ছে। আমাদের জানা উচিত, বোঝা উচিত। অতএব ইন্ডেমনিটি আদেশের মতো জুলাই আগস্টের এই ঘোষণাপত্র বলেন, সনদপত্র বলেন, হয়তোবা বিএনপিও যদি ক্ষমতা আসে তারাও এটা বাতিল করে দেবে, এবং আওয়ামী লীগকে এটা দিয়ে হবে, তাদের দিয়ে বাতিল করাই দিয়ে হবে, দিয়ে এই ছেলেপিলেগুলো সহ যারা জুলাই আগস্টের ভিতরে সম্পৃক্ত ছিল সবাইকে ওই বজলুল হুদাদের মতো হয় ফাঁসিতে ঝুলতে হবে, না হলে জবাই হতে হবে, নির্ঘাত, এর কোনো বিকল্প নেই। অতএব বোঝার সময়, জানার সময় বাংলাদেশ কোন মুখে যাবে, সামনে যাবে না পশ্চাৎপদ হবে। আসসালামু আলাইকুম।